today 7/10/2020 English second paper class 10. I shall discuss before you transformation of the sentences, and it is the structure of the sentence. It is the structure of the sentence. Generally, we know that there are three kinds of structure of the sentences: simple, complex, and compound. For your better understanding, I shall use Bangla here. Without using Bangla, you do not better understand this class. Simple, that means সরল বাক্য, complex, that means জটিল বাক্য, and compound, that means যৌগিক বাক্য। তা আমাদের যখন আমরা ট্রান্সফরমেশন করব, সিম্পল থেকে কমপ্লেক্সে আসা যাবে, সিম্পল থেকে কম্পাউন্ডে আসা যাবে, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসা যাবে, কমপ্লেক্স থেকে সিম্পলে যাওয়া যাবে, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাওয়া যাবে এবং কম্পাউন্ড থেকে সিম্পলেও যাওয়া যাবে। তো এইটা ভালো বোঝার জন্য আমি তোমাদের সামনে বাংলায় কথা বলছি। তো আমরা এখানে জানি সিম্পল সেন্টেন্স, সর্বপ্রথম জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে মাত্র একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বহু থাকতে পারে, কিংবা ইনফিনিটিভ ভার্ব বহু থাকতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা থাকবে। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাই দিচ্ছি যে হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, একটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় বাক্যটা হি বট এ পেন, হি বট এ পেন, এটা একটা সিম্পল সেন্টেন্স। কারণ এই বাক্যে ওয়েন্ট আছে ফাইনাইট ভার্ব এবং এর একটা মাত্র সাবজেক্ট আছে হি, আর এই বাক্যে বট হলো ফাইনাইট ভার্ব এবং এর সাবজেক্ট আছে হি। এই ফাইনাইট ভার্বের এটা আছে ইনট্রানজিটিভ ভার্ব, এর কমপ্লিমেন্ট আছে টু মার্কেট। এটা আছে ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট আছে এপে। সুতরাং এখানে দুইটা সিম্পল সেন্টেন্স আছে। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে যদি আমি একটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি, তো এই ফুল স্টপটা এখান থেকে উঠে যাবে, এই ফুল স্টপটা এখান থেকে উঠে যাবে, উঠে দিয়ে এখানে অ্যান্ড বসবে। আর এই ভার্বের সাবজেক্ট আছে হি, এই ভার্বের সাবজেক্ট আছে হি। সুতরাং এখানে বলা হয় কন্ট্যাক্ট অফ দ্য সাবজেক্ট, সংকুচিত করা। যদি দুইটা ভার্বের একই সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় ভার্বে ওইটা না লিখলেও চলে, ওইটাকে ইংরেজি ভাষায় হচ্ছে কন্ট্যাক্ট অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ সংকুচিত করা। তাহলে এই যে এখন অ্যান্ড ব্যবহার করলাম, তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব থেকে গেছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব থেকে গেছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। সুতরাং কম্পাউন্ড সেন্টেন্স হলো সেইটা যেখানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা কম্পাউন্ডেবল কনজাংশন দ্বারা বাক্যটা যুক্ত হবে, সেইটাকে বুঝিয়েছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং একটি মাত্র সাবজেক্ট থাকে। ইনফিনিট ভার্ব বহু থাকতে পারে এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলো থাকতে পারে বহু, কিন্তু ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা থাকতে হবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব অন্তত দুইটা থাকবে এবং একটা কম্পাউন্ডেবল কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর জেনারেলি আমরা কম্পাউন্ডেবল কনজাংশন হিসাবে অ্যান্ড, বাট, অর এই তিনটার ব্যবহার বেশি পাই ক্লাস 10-এ। অ্যান্ড, বাট, অর এই তিনটার ব্যবহার বেশি পাই। এখন আমি দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। দ্বিতীয়ত এই সেন্টেন্সটাকে যখন আমি এরকম করে লিখব যে when he went to market,
when he went to market he bought a pen. He bought a pen. তখন এইটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তখন কমপ্লেক্স সেন্টেন্স বলা হলো কি যে একের অধিক ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ এই বাক্যটা আছে ওয়েন এবং এই বাক্যটা আছে বট, কিন্তু বাক্য দুটো অবশ্যই কমপ্লেক্সেবল কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। বাক্য দুটো অবশ্যই কমপ্লেক্সেবল কনজাংশন দ্বারা অথবা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকতে হবে। দুইভাবে আসে, এক আছে কমপ্লেক্সেবল কনজাংশন দ্বারা যুক্ত করা, আর একটা আছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার যেমন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এরকম হয় যে হি প্লেড ওয়েল, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল, একটা বাক্য। দ্বিতীয় বাক্যটা দেখা গেল যে হি ওয়াজ মাই ব্রাদার, হি ওয়াজ মাই ব্রাদার, ওয়াজ মাই ব্রাদার, হি ওয়াজ মাই ব্রাদার। এখানেও দুটো বাক্য আছে। এইটা একটা সিম্পল সেন্টেন্স, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল। এই বাক্যটা আছে হি ওয়াজ মাই ব্রাদার, সে আমার ভাই ছিল। এখন এই বাক্যের সাবজেক্ট আছে হি, আর এই বাক্যের সাবজেক্ট আছে হি। যখন আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করব, যদি সাবজেক্টটা ব্যক্তি হয় সেই ব্যক্তির পরিবর্তে আমরা হু ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমি এই সাবজেক্টটা নিলাম হচ্ছে এই, আর এই সাবজেক্টটার পরিবর্তে নেব হচ্ছে হু, তাহলে হল হচ্ছে হি হু। এবার হচ্ছে প্লেড ওয়েল, প্লেড ওয়েল, প্লেড ওয়েল। আর এখানে এইটুকু আছে ওয়াজ মাই ব্রাদার, ওয়াজ মাই ব্রাদার। সুতরাং এইটাকে ব্যবহার বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনটাকে বলে? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদিকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আকার এবং ইন্টারগেটিভ প্রোনাউনের আকারের কোনো পার্থক্য নেই, কিন্তু শর্ত হচ্ছে একটা, রিলেটিভ প্রোনাউনটা সবসময় বাক্যের মধ্যে বসে এবং দুটো বাক্যকে যুক্ত করে, কিন্তু ইন্টারগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে এবং প্রশ্নের সৃষ্টি করে। যেমন একটা হচ্ছে হু আর ইউ, হু আর ইউ জিজ্ঞাসা, এই হুটাকে বলা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, আর এই হুটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সুতরাং রিলেটিভ প্রোনাউন দ্বারাও যদি যুক্ত করা হয় দুটা বাক্যকে, তখন সেই কমপ্লেক্স সেন্টেন্স থাকে। খালি কমপ্লেক্স সেন্টেন্স আমরা দুই কায়দায় ধরতে পারি। একটা হচ্ছে কমপ্লেক্সিবল কনজাংশন দ্বারা দুইটা বাক্য যুক্ত থাকতে হবে, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটা বাক্য যুক্ত থাকতে হবে। তখন আমরা বলি আছে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স। আর তাহলে এখানে আমরা পাইলাম কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কমপ্লেক্সিবল কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কম্পাউন্ডেবল কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখানে একটু এক্সট্রা আছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, অনেক সময় রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করা হয়। আসি আমরা যে ইনফাইনিট ভার্ব, ফাইনাইট ভার্বকে ইনফাইনিট ভার্ব কীভাবে তৈরি করতে হয়। তা আমরা ফাইনাইট ভার্বকে যদি আমরা ইনফাইনিট মনে করেন যে এখানে এখানে আছে ওয়েন, এই ওয়েনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এইটাকে আমি যদি ইনফাইনিট তৈরি করতে চাই ইনফাইনিট, তাহলে ওয়েন্টের যে V1 ফর্ম আছে তার সঙ্গে আমি আইএনজি যোগ করতে পারি একটা। দ্বিতীয় হলো যে এইটাকে আমি 2 প্লাস V1 করতে পারি, এই হচ্ছে দুইটা। এই দুইটা পদ্ধতিতে সাধারণত ফাইনাইট ভার্বকে ইনফাইনিটে পরিণত করা হয়। সিম্পল সেন্টেন্সে একের অধিক ইনফাইনিট ভার্ব থাকতে পারে। যেমন এই যে বাক্যটা এখানে লেখা আছে যে he went to market and bought a pen। এখন এইটাকে আমি সিম্পলি নিয়ে আসবো, এইটাকে আমি সিম্পলি নিয়ে আসবো, তাহলে আমি এইটাকে দুই কায়দায় সিম্পলি আনবো। একটা হচ্ছে আইএনজি যোগে আনতে পারি, আর আইএনজি যোগে আনতে পারি, আর একটা হচ্ছে V2 প্লাস V1 যোগে। তো যখন আমি আইএনজি দিয়ে আনবো তখন আমি দেখবো যে এই দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে ঘটেছিল। আগে সে বাজারে গিয়েছিল,
না আগে সে কলম কিনেছে? তাহলে নিশ্চয়ই বাজারে না যে সে কলম কিনতে পারেনি। সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু ফাইনাইট ভার্ব এইটারও সাবজেক্ট হি আর ফাইনাইট ভার্ব এইটারও সাবজেক্ট হি, সুতরাং আমি এইটাকে যদি করি ওয়েনটাকে করি তাহলে আমি লিখব গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট। কমা দিয়ে হি বট এ, এখানে যেটা কন্ট্যাক্ট করা গেল যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা চলে আসলো, অর্থাৎ এই সাবজেক্টটাই আবার এই চলে গেল, হি বট এ পেন। এর অর্থটা হলো বাজারে যাইয়া। যখনই আমি ইনফিনিট গো প্লাস আইএনজি করব, অর্থাৎ ভি অনের সঙ্গে আইএনজি যোগ করবো, তখন বাংলা অর্থ আছে ইয়া অন্ত মান, ইয়া অন্ত মান। গো মানে যাওয়া, গোয়িং মানে যাইয়া, গো মানে যাওয়া, গোয়িং মানে যাইয়া। তাই দাঁড়ালো হচ্ছে গোয়িং টু মার্কেট, বাজারে যাইয়া। হি বট এ পেন, সে একটা কলম কিনেছে। কিন্তু আমি যদি এইটাকে ইনফাইনাইট করতে চাই তখন বাংলাটা দাঁড়াতো, ইংরেজিটা দাঁড়াতো হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন, টু বাই এ পেন। অর্থাৎ এই বাক্যটা সিম্পল, এই বাক্যটা সিম্পল। তাহলে আমরা দুই কায়দায় করতে পারি, একটা হচ্ছে আইনি যোগে করতে পারি আর একটা করতে পারি টু প্লাস ভি অন। তার কোনটায় আমরা আইনি করবো? যে কাজটা আগে ঘটেছিল সেইটাকে যদি আমি ইনফাইনাইট করতে চাই তাহলে আইনি যোগে করবো, আর যদি যে কাজটা পরে ঘটেছিল সেটাকে যদি আমি ইনফাইনাইট করতে চাই তাহলে আমি টু প্লাস ভি অন দিয়ে সেটাকে করবো। তাহলে এইটা অর্থটা হলো যে গোয়িং টু মার্কেট, বাজারে যাইয়া হি বট এ পেন, সে একটা কলম পুরাই করেছে। আর এইটাকে যদি করি তাহলে দাঁড়ালো সে একটি কলম কিনতে, টু প্লাস ভি অন যে যদি হয় তাহলে বাংলা অর্থ হচ্ছে তে বার আ, তে বার আ। বাই মানে কি না, টু বাই মানে হচ্ছে কিনতে, তাহলে সে একটি কলম কিনতে বাজারে গিয়েছিল। এখন আমরা বিভিন্ন স্ট্রাকচারে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কীভাবে করতে হয়। তাহলে যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই সেখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আমি একটাকে ইনফাইনাইট করব। আর কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তাহলে সেখানে দুইটা ইনফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, আমি একটাকে ইনফাইনাইট করবো, বলে সিম্পল হয়ে গেল। আবার সিম্পল যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেখানে অবশ্যই একটা ইনফাইনাইট ভার্ব আমি পাইয়ে যাচ্ছি, ওইটাকে ফাইনাইট করলে আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ডে আসা যাবে। আমি বিভিন্ন স্ট্রাকচারে আসি, তো আমি এখান থেকে এটা বুঝিয়ে দিই। বাক্য দেখে বোঝা যাবে যে এটা সিম্পল, এটা কমপ্লেক্স আর এটা কম্পাউন্ড, বাক্য দেখলেই চেনা যাবে। তো এখানে যদি কেউ এরকম বলে যে হি রহিম, রহিম ate rice, ate rice and went to school, went to school। তো এখানে একটা আছে একটা ফাইনাইট ভার্ব আর ওয়েন্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব, কিন্তু ওয়েন্টের আগে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকাতে বোঝা গেছে কি যে রহিম এখানেও ছিল, কিন্তু যেহেতু ওয়েন্ট এবং ওয়েন্টের সাবজেক্ট এবং এর সাবজেক্ট একই ব্যক্তি, সেহেতু এটাকে কন্ট্যাক্ট করা হয়েছে, এটাকে সংকুচিত করা হয়েছে। আমি এখন এটা সিম্পল করব, তাহলে আমি দুইভাবে করতে পারবো। যদি আমি এইটাকে যদি আমি ইনফাইনাইট করি তাহলে এইটা ফাইনাইট হিসাবে থেকে যাবে, আর এইটাকে যদি আমি ইনফাইনাইট করি তাহলে এইটা ফাইনাইট হিসাবে থেকে যাবে। এখন আমি দুই কায়দায় লিখে দেখাই, সেটা হলো এই যে কোন কাজটা আসলে আগে ঘটেছিল, এর কাজটা আগে ঘটেছিল না ওয়েন্টের কাজটা আগে ঘটেছিল। তাহলে দেখা যায় হিসাবগুলি দেখা যায় যে আগে সে ভাত খাইছিল এবং পরে সে স্কুলে গিয়েছিল। তাহলে আমি যদি এইটাকে করি তাহলে এর প্রেজেন্ট ফর্মটা ছিল কি ইটিং,
ইটিং রাইস, ভাত খাইয়া। টু গো টু স্কুল, রহিম স্কুলে যাওয়ার জন্য ভাত খেয়েছিল। রহিম স্কুলে যাওয়ার জন্য ভাত খেয়েছিল। সেই ক্ষেত্রে আমরা টুর জায়গায় আমরা আরেকটা ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারি ইন অর্ডার টু। ইন অর্ডার টু এটা আমরা ব্যবহার করতে পারি। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে। রহিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ভাত খেয়েছিল। টু যে কাজ, ইন অর্ডার টু রূপ সেই একই কাজ। অনেকে লেখে শুধু টু, অনেকে লেখে ইন অর্ডার টু। এতে কোনো পার্থক্য নেই, অর্থের কোনো মান নেই, অর্থের কোনো মান নেই। আবার পরে লিখতে সেটা হচ্ছে যে রহিম আগে ভাত খেয়েছিল নাকি রহিম আগে স্কুলে গেছিল, হিসাব করে দেখা গেল রহিম আগে ভাত খেয়েছিল। এই কাজটার আগেই অবশ্যই কমপ্লেক্সিবল কনজাংশনটা চলে আসবে। তাহলে এইটা দেখা যায় কি যে when রহিম এক রাইস কমা দিয়ে he went to school, he went to school। আমি ভুলবশত এই went to আগে কখনো when বসাবো না, কারণ হচ্ছে কি যে কাজটা আগে করেছিল সেইটার আগেই এই when কমপ্লেক্সটা মানে এটা কনজাংশনটা বসবে। আমি বাক্যটাকে ঘুরাই দিতে পারি, যেরকম যে রহিম went to school, comma he ate, Rohim went to school when he ate rice। খেয়াল করি যে এখানে হোয়েনের পরে রহিম এট রাইস লেখা ছিল, এখানেও হোয়েনের পরে রহিম এট রাইস লেখা ছিল। তাহলে হোয়েনটা বলছে কোথায়, এক ভার্বের আগে, এটার কাজ আগে বলছে। এখানেও লেখা হয়েছে একটা কোথায় আছে যে এই হোয়েনটা বলছে এক ভার্বের আগে আসতে। বাক্যটা আমি এই স্ট্রাকচারেও সাজাতে পারি, এই কমপ্লেক্স বাক্যটা আমি এই স্ট্রাকচারেও সাজাতে পারি, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। এবং অর্থটা করার সময় যে কাজটা আগে করেছিল সেইটার অর্থ আমি আগে করে রাখবো। আর অনেকেই করে এরকম যে রহিম ওয়েন্ট টু স্কুল, রহিম স্কুলে গিয়েছিল যখন সে ভাত খেয়েছিল। কথাটা ওই রকম না বলে বাংলায় বলতে হয় এরকম যে যখন রহিম ভাত খেলো তারপর ভাত খাওয়ার পর রহিম স্কুলে গিয়েছিল। এই ওয়েনের অর্থ পরও হতে পারে, যখন তখনও হতে পারে, এতে কোনো অর্থের ব্যাঘাত ঘটে না। আসি আমরা অন্য আর একটা স্ট্রাকচারে। তাহলে আমরা এখানে পাইলাম কি কম্পাউন্ডেবল কনজাংশন এক, কমপ্লেক্সিবল অ্যান্ড কমপ্লেক্সিবল কনজাংশন হয় সিম্পলি আইএনজি যোগ এবং টু যোগ, আইএনজি যোগ এবং টু প্লাস বি1, এই একটা স্ট্রাকচার আমাদের চলে গেল। যদি আমরা একটা স্ট্রাকচার চেঞ্জ করতে চাই, অন্য আর একটা কমপ্লেক্সিবল কনজাংশন কিংবা কম্পাউন্ডেবল কনজাংশন নিয়ে সিম্পল করি, তখন আমাদের কীরকম হয়? আমরা এটাকে হচ্ছে অ্যান্ড বা হোয়েন। আমরা এখানে একটা বাক্য লিখলাম হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার। বাক্যের অর্থ তিনি গরিব ছিলেন, তিনি গরিব ছিলেন। দ্বিতীয় আরেকটা বাক্য লিখলাম হি ওয়াজ হ্যাপি, তিনি সুখী ছিলেন। তাহলে এখানে কয়টা সিম্পল সেন্টেন্স হলো যে একটা হি ওয়াজ পুয়ার, এখানে ফাইনাইট ভার্ব ওয়াজ ধরা হয়, এখানেও ফাইনাইট ভার্ব ওয়াজ ধরা হয়। তাহলে এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স আর এই আর একটা সিম্পল সেন্টেন্স। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে যখন আমি মানে কমপ্লেক্স করব কিংবা কম্পাউন্ড করব, যদি কমপ্লেক্স করি তাহলে আমার কমপ্লেক্সিবল কনজাংশন ব্যবহার করতে হবে, আর যদি আমি কম্পাউন্ড ব্যবহার করি তাহলে আমাকে কম্পাউন্ডেবল কনজাংশন ব্যবহার করতে হবে। কিন্তু এই ব্যবহারের নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি আমি প্রথমে আসি কমপ্লেক্স, যদি আসি হচ্ছে কমপ্লেক্স, তাহলে আমার কমপ্লেক্সিবল কনজাংশন নিতে হবে। কমপ্লেক্সিবল কনজাংশনের কথা কী বলা হয়েছিল যে হু, হুম, হুজ,
which, when, where, how, that, though, although, as, because, since এগুলো সবই আছে কমপ্লেক্সিবল কনজাংশন। আর কম্পাউন্ড আছে অ্যান্ড, বাট, পার, এগুলো আছে কম্পাউন্ডেবল কনজাংশন। তাহলে আমি কমপ্লেক্স হবে, তাহলে এই গ্রুপে আমি যদি এখানে দো কিংবা অলদো ব্যবহার করি, দো কিংবা অলদো ব্যবহার করি, তাহলে আমার কমপ্লেক্সিবল সেন্টেন্স হয়ে যাবে। এখন আমি দেখব যে আসলে কোন কাজটা আগে হয়েছিল। রহিম কি আগের থেকে সুখী ছিল না রহিম আগের থেকে গরিব ছিল, কোনটা ছিল? আমরা হিসাব করে দেখা যায় গরিব সে আগেই ছিল, গরিব থাকা সত্ত্বেও সে সুখী ছিল, এটা আছে। তাহলে যে কাজটা আগে ঘটেছিল সেটার আগে আমার এই কমপ্লেক্সিবল কনজাংশনটা নিতে হবে। যেমন দো he was poor, though he was poor, he was happy, অর্থ দেওয়া হবে যদিও সে গরিব ছিল তথাপিও সে সুখী ছিল, যদিও সে গরিব ছিল তথাপিও সে সুখী ছিল। তাহলে এই কমপ্লেক্সিবল কনজাংশনের অর্থ যদিও তথাপি। এই বাক্যটাকে ঘুরাই লেখা যায়, হি ওয়াজ পুয়ার, ওই অংশটা আগে লেখা যায়, হি ওয়াজ পুয়ার দো he was happy, though he was poor, অর্থ করার সময় সেই প্রথম কাজটা, যদিও তিনি গরিব ছিলেন তবুও তিনি সুখী ছিলেন। কারণ যদিও তবুও অর্থ দেওয়া যায়। আসি আমরা কম্পাউন্ডে আসলে কি হবে? কম্পাউন্ডের দোয়াল দোর অপোজিটে যাবে আছে বা, দোয়াল দোর অপোজিটে যাবে আছে বা। এখন কোন কাজটা আসলে আগে করেছিল? আগে সে গরিব ছিল না আগে সে হ্যাপি ছিল? বলা হয়েছে আগে সে গরিব ছিল। তাহলে হি ওয়াজ পুয়ার মানে হি ওয়াজ হ্যাপি বাট হি ওয়াজ পুয়ার বাট হ্যাপি। তাহলে এইবার বাটটা চলে গেছে পরের কাজে লাগে। তাহলে দাঁড়া হচ্ছে হি ওয়াজ পুয়ার বাট হ্যাপি, এই যে পিপি ওয়াজ। এখানে কন্ট্রাক্ট হয়েছে কোনটা? হি আর ওয়াজ, এই দুটো কন্ট্রাক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আছে হি ওয়াজ আছে, কিন্তু এটাকে সংকুচিত করা হয়েছে, কারণ এখানকার সাবজেক্ট যা এখানকার ভার্ব তাই, এখানেও সাবজেক্ট যা এখানেও ভার্ব, একই জিনিস, যার জন্য এখানে আর এটা লেখা হয় না হি ওয়াজ হ্যাপি। তাহলে অর্থটা হলো সে গরিব ছিল কিন্তু সুখী, সে গরিব ছিল কিন্তু সুখী। তাহলে এই একটা স্ট্রাকচার দোয়ালদোর এন্ট্রিতে, আর একটা স্ট্রাকচার হলো হচ্ছে দোয়ালদো বা, এদের এন্ট্রি মানে কম্পাউন্ডেবল কনজাংশন হলো হচ্ছে বা। আর যদি এটাকে আমি সিম্পল করতে চাই তাহলে যে কাজটা আগে ঘটেছিল সেইটার সঙ্গে সেইটার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমি আইনটি যোগ করব। সেটা কিরকম? বিং পোর, he was unhappy, গরিব হয়েও সে সুখী ছিল। আবার ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট অফ দিয়েও করা যাবে, ওইটা ফেরের যোগে করা, ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট দিয়েও করা যাবে। তাহলে এখানে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করে কেউ, আবার ডেসপাইট অফ করবে, ইনস্পাইট অফ, এই ফ্রেজটা ব্যবহার করেও করতে হবে। ইনস্পাইট, যখন আমি ইনস্পাইট অফ ব্যবহার করবো তখন এর পজিটিভ কেসটা নিতে, এর পজিটিভ ইনস্পাইট অফিস। আবার এই পোরকে আমি নাউন করে দিতে পারি, ইনস্পাইট অফিস পোভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী ছিল, তাহলে এটাকে নাউন যোগেও করা যায়। আবার এটাকে আইনজি যোগে ইনস্পাইট অফ বিং প্রপার্টি অফিস, বিং প্রপার্টি হি ওয়াজ আনহ্যাপি, লিখে দেখাবো হি ওয়াজ ইনস্পাইট অফ হিজ poverty he was happy,
অনেক সময় এটা ব্যবহার করে না, যারা কম মানে বেশি জানে তারা বিং পুয়ার এরকম লিখে দেয়, বিং পুয়ার গরিব হইয়া সে সুখী সিম্পল বাক্যের কোনো ভুল নেই। কিন্তু এর নিয়মটা হচ্ছে ইনস্পাইট বা ডিসপাইট হওয়ার হিসাবে অধিকাংশ বইতে দেখা যায় যে এই দোয়ালদর এই গ্রুপটা এই কায়দায় করে থাকে, দোয়ালদর গ্রুপটা এরকম কায়দায় করে থাকে। আমরা আরেকটা গ্রুপে আসি, সেটা হলো তাহলে সেটা হচ্ছে ইফ এবং অ্যান্ড। আমরা আরেকটা গ্রুপে আসি, You help me, I shall help you, I shall help you। এখানে দুইটা সিম্পল সেন্টেন্স লেখা হয়েছে, ইউ হেল্প মি, আর একটা লেখা হয়েছে আই শ্যাল হেল্প ইউ, দুইটা বাক্য লেখা হয়েছে। তাহলে এইটা একটা সিম্পল সেন্টেন্স আর এই পাশে আর একটা সিম্পল সেন্টেন্স, দুইটা সিম্পল। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি কি করব, প্রথমে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার পরে কি করব, কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার পরে আবার কি করব, ওই দুইটা মিলিয়ে আবার সিম্পল দিতে, ওই দুইটা বাক্য মিলিয়ে আবার সিম্পল দিতে। আর একটা বলি, এখানে দুইটা সিম্পল সেন্টেন্স লেখা আছে, এই দুইটা সিম্পল সেন্টেন্সে প্রথমে কমপ্লেক্স লিখব, আবার এই কমপ্লেক্স দুইটা সেন্টেন্স থেকে কম্পাউন্ড লিখব, আবার যে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করা হলো তার থেকে আবার সিম্পল দিতে হবে ওই দুইটা বাক্য। আসি আমরা, বলা হয়েছে ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কোন কাজটা আসলে আগে ঘটেছে, ইউ হেল্প মি না আই শ্যাল হেল্প ইউ, কোনটা ঘটেছে? হিসাব করে দেখা যায় যেটা যেহেতু প্রেজেন্ট টেন্স আর এটা ফিউচার টেন্স, সেহেতু এটা এখনো ঘটে পারেনি, ঘটবে, তাহলে এই কাজটাই আগে ঘটেছে। এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো, ইফ। ইফ লেখা আছে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, কমা আই শ্যাল হেল্প, আই শ্যাল হেল্প ইউ, ইফ ইউ হেল্প মি আই শ্যাল হেল্প ইউ। তাহলে দাঁড়াবো যে যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো, এখানে কন্ডিশন, এটাকে বলা আছে কন্ডিশন, শর্ত দাও, শর্তের পরে এটা করা হয়েছে। এখন এইটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই তাহলে দাঁড়াবে ইউ হেল্প মি, ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, অ্যান্ড আই শ্যাল হেল্প, অ্যান্ড আই শ্যাল হেল্প, আমি তোমাকে সাহায্য করব। এই গেল আছে। তাহলে এটা অ্যান্ডের সঙ্গে ইফের সঙ্গে ইফ ভার্সেস অ্যান্ড আসতেছে। এখন আসুন আমরা এটা সিম্পল করব, সিম্পল করলে আমাদের দেখবে কোন কাজটা আসলে আগে করেছিল, কোন কাজটা আসলে আগে করেছিল, এবং দুইটা সাবজেক্ট একই আছে। এইটার এর সাবজেক্ট আছে ইউ আর এইটার সাবজেক্ট আছে আই, তাহলে এই হেল্পের কোন সাবজেক্ট আই আর এই হেল্পের সাবজেক্ট আছে ইউ। যদি সাবজেক্ট এক না হয় তাহলে প্রথম কাজটার যে সাবজেক্ট আছে তাকে প্রসেসিং করে দেবে এবং বাই যোগে করতে হবে, ওইটাকে আমরা বলছি আছে বাই প্লাস জেরা। তাহলে সেইটা তাহলে বাই ইউর হেল্পিং, বাই ইউর হেল্পিং মি I shall help, I shall help you। এইটা হয়ে গেল কি দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স করলাম, আবার দুইটা সেই বাক্যটাকে আবার কম্পাউন্ড করা হলো এবং সেইটাকে আবার সিম্পল করা হলো। তাহলে এটা সিম্পল যা হবে এটা সিম্পল সেই একই জিনিস হবে। তাহলে আমরা আজকে আমি তোমাদের কয়টা স্ট্রাকচার দেখালাম, তিনটা। একটা হচ্ছে হোয়েন, বাট এবং
আই নিডও, আর একটা হচ্ছে ইফ ভার্সেস অ্যান্ড, আর একটা হচ্ছে গো অন ভার্সেস বাট। এই তিনটা আজকে এই পর্যন্ত থাকুক, আগামী দিন আরও ভালো করে দেখানোর চেষ্টা করবে। সবাই ক্লাসটা ফলো করুন। ধন্যবাদ সকলকে।